ভালো মন্দে সরকারের ১৮০ দিন বন্ধুর পথ পাড়ি দিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে চান মন্ত্রী উপদেষ্টারা। আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে সময় লাগবে, আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্টকে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংকুচিত হয়ে আসছে গণতন্ত্র, সরকারের বিরুদ্ধে বিরোধী দলের কণ্ঠরোধের অভিযোগ এনসিপি নেতাদের। এবছরের মধ্যেই নতুন পে স্কেল জানালেন অর্থমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬,০০০ কোটি টাকা। এলএনজি নিয়ে কাল আসছে আরও একটি কার্গো। অবশেষে ঠিক হলো আগুনে ক্ষতিগ্রস্ত টার্মিনালের দুটি বয়লার। ভারী বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম। ১০,০০০ কোটি টাকা খরচ করেও সুফল না মেলায় ভুক্তভোগীদের ক্ষোভ। দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24-এর সন্ধ্যা ৭টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান এবং আমি ইশরাত জাহান। ভালো মন্দে কেটেছে বিএনপি সরকারের ১৮০ দিন। ৬ মাসের অর্জনকে যথেষ্ট বলছেন না বিএনপির সিনিয়র নেতা ও মন্ত্রী উপদেষ্টারা। আবার সাফল্য একেবারে কমও নয় বলে মনে করেন তারা। বললেন, ধ্বংসস্তূপের মধ্য থেকে দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার, তাই বন্ধুর পথ পাড়ি দিয়ে পূরণ করতে চান মানুষের প্রত্যাশা। তাদের মতে ৬ মাসে সরকারের কাজের মূল্যায়নও করবে জনগণ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক ভঙ্গুর আর্থিক খাত, উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের বিশাল চাপ আর নিয়ন্ত্রণহীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, এমন বাস্তবতায় ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে ১৭ই ফেব্রুয়ারি দায়িত্ব নেয় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। নির্বাচনী প্রচারণায় নানা প্রতিশ্রুতির পাশাপাশি গুরুত্ব পায় ৩১ দফা কর্মসূচি। এসব ছাপিয়ে গত ৬ মাসে নতুন সরকারকে সবচেয়ে বেশি ভুগিয়েছে জ্বালানি সংকট, যা চোখ রাঙাচ্ছে সামগ্রিক পরিস্থিতিকে অশান্ত করার, যা অনেকটাই এলোমেলো করে দেয় সরকারের প্রথম ১৮০ দিনের পরিকল্পনাকে। ৬ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময়ে নানা উদ্যোগের কথা তুলে ধরে সরকার। ৬ মাসের কার্যক্রম একেবারে সফল না বললেও মূল্যায়ন জনগণের হাতেই ছেড়ে দিতে চাইলেন দায়িত্বশীলরা। মাত্র ৬ মাসে এত একটা বড় সমস্যা পীড়িত দেশে যতটুকু করা সম্ভব হয়েছে হয়তো যথেষ্ট না, কিন্তু একেবারে কমও না। আন্তরিকতা থাকলে এবং নিষ্ঠা থাকলে আমার ধারণা জনগণের প্রয়োজন মেটানো আমাদের পক্ষে সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, রাষ্ট্রের সব জায়গায় বেহাল অবস্থার উপর দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। এখন প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে অঙ্গীকারগুলো করেছিলেন সরকার প্রধান, সেই প্রতিশ্রুতিগুলি পূরণে তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। গত ৬ মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটি বারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরো নিবিড়ভাবে কাজ করছে সরকার, তবে আগামীতে কোনোভাবেই মব কালচার সহ্য করা হবে না বলে দায়িত্বশীলরা জানান। এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। দেশ চলবে দেশের আইন অনুযায়ী এবং সেটাকেই আমরা এনফোর্স করবো ইনশাআল্লাহ। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদে আর যা যা আছে সবকিছু বিএনপি বাস্তবায়ন করবে। জ্বালানি সংকটে মানুষের ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত সংকট সমাধানের আশ্বাসও মেলে সরকারের পক্ষ থেকে। জনগণের কল্যাণে কাজ করার জন্য সেখানে নির্বাচনী। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বিএনপি সরকারের ৬ মাসে কতটা উন্নতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির,
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দাবি, উন্নতি হয়েছে যথেষ্ট, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি হতে আরও সময় লাগবে। বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমান নির্ভর বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাপক অবনতি ঘটে আইনশৃঙ্খলা পরিস্থিতির। অন্তর্বর্তী সরকারের 18 মাসে এ থেকে খুব একটা উত্তরণ সম্ভব হয়নি। বিএনপি সরকার দায়িত্ব নিয়ে যেসব অগ্রাধিকার ঠিক করে তার অন্যতম আইনশৃঙ্খলার উন্নতি। তবে নানামুখী উদ্যোগ সত্ত্বেও এখনও কাটেনি উদ্বেগ। সম্প্রতি দেশের একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ কিংবা বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে শঙ্কা রয়ে গেছে জনমনে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। দাবি করেন 6 মাসে অনেক সংস্কার কাজ হয়েছে। সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। বাংলাদেশে আল কায়েদার স্থায়ী ঘাঁটি ও গোপন সেল নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আমলে নিতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, অনুমান নির্ভর রিপোর্টের ভিত্তিতে সরকার পদক্ষেপ নিতে পারে না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, 180 দিনে যেসব কর্মসূচি বাস্তবায়ন এবং শুরু করেছে সরকার, সেগুলো প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা 2-1টি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবিলা করি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। শুরু থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগী সরকার, তবে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা অবনতি, গ্যাস বিদ্যুতের সংকট মুখোমুখি করেছে কঠিন বাস্তবতার। সব মিলিয়ে আগামী দিনে দূরদর্শী পদক্ষেপ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। ইজাজ শমিকের রিপোর্ট। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী গণতন্ত্রের উত্তরণের পথে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। এরই মধ্যে 180 দিন পার করল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। বলা হচ্ছে এর মধ্য দিয়ে শেষ হলো তাদের হানিমুন পিরিয়ড। প্রথম 6 মাসের পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে অসহায় পরিবারের নারী প্রধানকে মাসিক 2500 টাকার ফ্যামিলি কার্ড প্রদান। মাসিক সম্মানী চালু হয়েছে মসজিদের ইমাম, মসজিদ, খতিবদের। 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ পেতে শুরু করেছেন কৃষকরা। পাশাপাশি চালু হয়েছে কৃষক কার্ডও। সেচ কার্যক্রম সম্প্রসারণ করতে দেশজুড়ে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। বন্ধ হওয়া কলকারখানা চালু, 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম। বায়ু দূষণ নিয়ন্ত্রণে 250টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বড় প্রকল্প হিসেবে পদ্মা ও তিস্তা ব্যারেজ মহাপ্রকল্প নিয়েছে বিএনপি সরকার। পারফরমেন্স যদি আমরা চিন্তা করি, এই 6 মাসে আমরা এটা অ্যাসেস করতে পারবো না, কারণ এখানে পুঞ্জীভূত সমস্যা। এইটা এমন একটা হটবেডের মতন যে যেই ক্ষমতায় আসুক, জন আকাঙ্ক্ষা তো আকাশ ছোঁয়া, আপনি কয়টা মিট করবেন? সরকার পরিচালনার ক্ষেত্রে কিচ্ছতা সাধনের বিষয়গুলোর উপর অত্যন্ত জোরালো গুরুত্ব প্রদান করছেন। অনেক ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন। এই ধরনের বিষয়গুলো নতুন ধারার একটা নেতৃত্বের একটা আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। তবে সরকারের ইতিবাচক ভাবমূর্তির উল্টো পিঠও আছে। জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যাংক ও আর্থিক খাতের দুর্বলতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা খাতে কঠিন বাস্তবতার মুখে সরকার। কোনো একটা ঘটনা থেকে রাজনীতিবিদরা শিক্ষা নিয়েছেন বলে আমার মনে হয় না। ফলে যেটা হয়েছে, ওই আগের ধারাবাহিকতায় চলছে এবং যত দিন যাচ্ছে আগের সরকার যে কাজগুলো করেছে প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, পরবর্তীতে আরও কত খারাপ হওয়া যায়, এবং আমরা সেটাই দেখি এখন। নির্বাহী বিভাগ বা সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলো হওয়ার কথা, সুদৃঢ় হওয়ার কথা, সেটি হচ্ছে না, বরং এটিকে আরও দুর্বল করে দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আগামী দিনে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি সরকারের জন্য চ্যালেঞ্জ রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, বিশেষ করে গণভোট ও জুলাই সনদের প্রশ্ন। সংবিধান সংস্কার প্রসঙ্গে
এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে আমাদের ক্রমাগতভাবেই দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং এক ধরনের রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। এটাও সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। 180 দিনের কর্মপরিকল্পনার পর্যবেক্ষণ এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। জন্য একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেগুলো। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বিরোধী দলকে কথা বলতে দেয়া হচ্ছে না, সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন এনসিপি নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের মতে এই চর্চা গণতন্ত্রকে সংকুচিত করে তুলবে। আমার একটা বিশেষ বিষয়, আমি যখন সাংবাদিকের চোখে জুলাই শীর্ষক এই আয়োজন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্সের গণমাধ্যম কর্মীদের পাশাপাশি যেখানে অংশ নেন এনসিপি নেতারাও। আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব গণ অভ্যুত্থান বিরোধী গণমাধ্যম কর্মী সক্রিয় দাবি করে তাদের সামাজিকভাবে উপেক্ষা করার আহ্বান জানান। আর এনসিপি নেতা সার্জিস আলমের অভিযোগ, জেলা পর্যায়ে প্রেস ক্লাব দখলের চেষ্টায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। স্থানীয় প্রেস ক্লাবগুলো, সেই প্রেস ক্লাবগুলো জেলা পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ দখল করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের সায় ছাড়া একটা জেলার প্রেস ক্লাবের কমিটি অনুমোদন হয় না। তারে জাস্ট সোশ্যালি ইগনোর করেন, কিন্তু তার ভয়েস করার পক্ষপাতী আমরা না। বাংলাদেশ ডেমোক্রেটিক আছে, ডেমোক্রেটিক থাকুক, সব ভয়েসকে নিয়ে আমরা বড় হব। জ্বালানি সংকট নিয়ে জনরোষকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হটকারিতা আখ্যা দেয়ায় প্রতিবাদ জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে বলে শঙ্কাও প্রকাশ করেন তিনি। বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে, এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। গণতান্ত্রিকভাবে অহিংসভাবে আমি আমার যে কোনো কথা প্রকাশ করতে পারি। ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন, গণমাধ্যম সংস্কার কমিশন ও সাংবাদিকদের সুরক্ষা আইন সহ গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। এখনো যে জায়গায় আছে সেখান থেকে আমরা পিছনের দিকে যেতে চাই না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এবছরের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ নিয়ে অধিকতর আলোচনার প্রয়োজন আছে বলে জানান তিনি। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তো আপনাদের সামনে উপস্থাপন করব। চলতি অর্থ বছরেই হবে স্থানীয় সরকার নির্বাচন। এজন্য বাজেটে বরাদ্দ রয়েছে ৬,০০০ কোটি টাকা। সচিবালয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষে আলোচনার পর হবে ভোটের সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা বসে সময়টি নির্ধারণ করব। ই রিকশার ব্যাপারে আইন পাস হয়েছে, আমরা বিধিমালা তৈরির জন্য একটা মিটিং করেছি, আমরা বিধিমালা করছি। অবশেষে ঠিক হলো আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের 2টি বয়লার। 2-1 দিনের মধ্যেই পুরো দমে মিলবে গ্যাস সরবরাহ। এছাড়া এলএনজি নিয়ে নতুন আরেকটি কার্গো আসছে আগামীকাল। সংকট কাটাতে শুধু ভাসমানই নয়, ভূমিতেও টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আমদানি করা এলএনজি খালাসে 2টি টার্মিনাল পরিচালনা করে এক্সিলারেট। এর মধ্যে গত 21 জুলাই আগুনে ক্ষতিগ্রস্ত হয় একটি। সেই থেকে গ্যাসের অভাবে প্রায় 1 মাস ধরে নাভিশ্বাস জনজীবনে। ব্যবসা থেকে উৎপাদন সবখানে পড়ে ভাটার টান। মাসের শুরুতে একটি বয়লার ঠিক হলেও আরেকটি অচুলি ছিল। পেট্রোবাংলা জানায়, সোমবার সকাল থেকেই পাইপলাইনে গ্যাসের যোগান বেড়েছে 2টি টার্মিনাল থেকেই। দুপুর 12টার সময় যেটা আসছে সেখানে দেখা যাচ্ছে এখানে 536 MMCFD সরবরাহ হয়েছে। 2টা সচল আছে, 2টাতেই সচল আছে এই পর্যন্ত আমি জানি, কেন তো 536টা একটা থেকে দেওয়া সম্ভব না। আরপিজিসিএল জানায়, ক্ষতিগ্রস্ত টার্মিনালটি এখন পুরোপুরি ঠিক।
সামিটের টার্মিনালে খালাস হয়েছে একটি নতুন কার্গো। এক্সিলারেটের দ্বিতীয় বয়লার এখন যোগান দেয়া শুরু না করলেও আগের চেয়ে বেড়েছে সরবরাহ। আমাদের যে নমিনেশন দেওয়া আছে 600 থেকে 650, সামিট দেবে 500 থেকে 550 আর এক্সিলারেট 100। বয়লার দুইটাই চলতেছে। টার্মিনাল এখন ওকে, আপনার এলএনজি নাই, এই জন্য যেটা ক্ষতিগ্রস্ত ছিল, যে সেকেন্ড বয়লারটা বলছিল যে সময় লাগবে সারতে, ওটার কি অবস্থা? হ্যাঁ, ওটা চালু হয়ে গেছে, ওটা ঠিক আছে। এখন একটু সমস্যা নেই। জ্বালানি মন্ত্রণালয় বলছে 18 আগস্ট আসছে আরেকটি কার্গো। সেই সাথে এক্সিলারেটের দ্বিতীয় বয়লারও কাল বা পরশু থেকে কাজ শুরু করবে। জাস্ট এখন মানে ফুল সুইং হইতে 2 দিন লাগতে পারে। কার্গো তো পাইপলাইনে যা করার সবই আছে। এখন আসলে তো সবকিছুতে একটা অনিশ্চয়তা আছে। 18 তারিখ বিরোধে আছে। আর সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্যাসের দুর্বিষহ অভিজ্ঞতা ভবিষ্যতে এড়াতে ভাসমান টার্মিনালের সাথে ভূমিতেও অর্থাৎ ল্যান্ড বেসড টার্মিনালের নির্মাণ দ্রুত করতে চায় সরকার। আমরা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিজিট করতে গিয়েছিলাম। সেখানে আমরা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। এরই মধ্যে একটি নতুন এফএসআরইউ বাড়াতে চীনা কোম্পানির সাথে চুক্তিও হয়েছে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। ভুলে যাও বোরিং ব্রেক, লাইফকে দাও অন ট্র্যাক, মুভি নাইট বা আড্ডাতে ভাইব হোক কাপে কাপে। It's a noodles, fun our fest, cup noodles, amazing taste. It's a noodles, enjoy the best. Let's vibe, let's vibe. It's a noodles, fun our fest, cup noodles, amazing taste. It's a noodles. গ্যাসের অভাবে দিনের পর দিন শিল্প কারখানায় বন্ধ উৎপাদন। এতে প্রতিদিন ক্ষতি হচ্ছে শত কোটি টাকা। বেতন ভাতাও অনিশ্চিত শ্রমিকদের। সাথে যোগ হয়েছে সময় মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতাদের মুখ ফিরিয়ে নেবার শঙ্কা। শফি মাহমুদ সাগরের রিপোর্টে বিস্তারিত। গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে ডাইং মেশিন, থেমে আছে উৎপাদন। নারায়ণগঞ্জের ফতুল্লার এই প্রতিষ্ঠানটিতে কাজ করেন 1200 শ্রমিক। জ্বালানি সংকটের কারণে ছুটি দেওয়া হয়েছে তাদের অনেককেই। 6 দিন থেকে 7 দিন যাবৎ আমরা টোটালি গ্যাস পাচ্ছি না, একদম জিরো। এখন বিদ্যুৎ দিয়ে সামান্য যতটুকু চালানো যাচ্ছে ফ্যাক্টরি অতটুকুই চলতেছে, কিন্তু গ্যাসের যেগুলো আছে আমাদের টোটালি বন্ধ আছে। এমন সংকটে গাজীপুর, ময়মনসিংহ, সিলেট সহ সারা দেশের অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। দিনে হাজার কোটি টাকা লোকসানে দিশেহারা মালিক কর্মকর্তারা। জানান, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে হিমশিম খেতে হচ্ছে। বাধ্য হয়ে ছাঁটাই করতে হচ্ছে কর্মী। আমরা শ্রমিক নিয়োগ বন্ধ করে দিচ্ছি, সব সেক্টরেই, সব ডিপার্টমেন্টে না নিয়োগ বন্ধ করে দিচ্ছি। কারণ আমরা শ্রমিকরা করবো কি, যা নিছি তাই তো অলস দিন কাটাচ্ছে। তারাও একটা আতঙ্কের মধ্যে আছে যে আমাদের ফ্যাক্টরি মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। এই আতঙ্কটা কিন্তু ছড়াচ্ছে। আমাদের অনেকে এখনো বেতন দিতে পারেনি। উৎপাদন কমে যাওয়ায় শুধু পোশাক শিল্প খাতেই ক্ষতি $150 কোটি বেশি, এমন দাবি বিকেএমই এর সভাপতির। বলেন, দেশের শিল্প খাতের উপর আস্থা হারাচ্ছেন বিদেশি ক্রেতারা, ফলে কমতে শুরু করেছে ক্রয়াদেশ। কারণ আমার তো মাস শেষে শিপমেন্ট করে ওই শিপমেন্টের ডকুমেন্টস দিয়ে টাকা ব্যাংক থেকে নিয়ে আমাকে স্যালারি দিতে হয়, ওই টাকা দিয়ে আমাকে ব্যাংকের ইনস্টলমেন্ট পরিশোধ করতে হয়। তো আমি যদি উৎপাদন করতে না পারি, আমি যদি রপ্তানি করতে না পারি, তাহলে আমি টাকা পাবো কোত্থেকে? 2টি এলএনজি টার্মিনাল আংশিকভাবে চালু হওয়ায় জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাসের সরবরাহ। তবে চাহিদার তুলনায় তা অনেক কম হওয়ায় শিল্প খাতে সংকটের উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। তিস্তা নিয়ে ভারতের সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায় না সরকার। বুয়েটে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা নিয়ে এক আলোচনা সভায় কথা বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে শত চ্যালেঞ্জ থাকলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি। তিস্তার চুক্তিটা খুব বেশি দরকার। পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে।
বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের স্বার্থের প্রতি তারা নজর দিবেন, আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না। ভারী বৃষ্টিতে আবারও জলমগ্ন চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা, ডুবেছে রাস্তাঘাট এবং কোথাও কোথাও পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। জলজটে পানি ঢুকে ইঞ্জিন বিকল, তাই আটকে পড়া গাড়ি নিজেই ঠেলে নিয়ে যাচ্ছেন চালক। সোমবার সকালে এই চিত্র ধরা পড়ে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায়। পানিতে আটকে এভাবে অচল হয়েছে এমন অনেক গাড়ি। রোববার রাত থেকে বৃষ্টি থাকলেও সোমবার ভোরে তা ভারী বর্ষণে রূপ নেয়। ফলে জলমগ্ন হয়ে পড়ে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ ও জামালখান সহ বেশ কিছু নিচু এলাকা। সড়কের আশপাশে দোকানপাট আর বাসাবাড়িতে ঢুকে পড়ে পানি। কর্পোরেট এরিয়া এটা, এখানে তো আপনার নালা ড্রেনটা একটু ভালো মতো পরিষ্কার করা প্রয়োজন, বা একটু বড় করে করা দরকার। লং প্রসেসিং করে একটা পরিকল্পনা কাজটা করার প্রয়োজন। বড় বড় নালা করছে কিন্তু এগুলো পরিষ্কার করে না, এগুলো ময়লা জমে আবার মানে আগের মতো জাম হয়ে যায়, যার কারণে পানিগুলো কি নামতে পারে না সহজে কর্ণফুলী নদীতে। পলিথিন ফেলি আমরা, বিভিন্ন কলা খাই, সিল্কে ফেলি, এগুলো তো জ্যাম হয়ে আছে। আমাদেরও দায়িত্ব আছে, আমাদেরকে সচেতন হতে হবে। এমন বৃষ্টি আর জলাবদ্ধতায় বন্ধ রাখতে হয় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। অন্তহীন দুর্ভোগে পড়ে অফিসগামী কিংবা বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষজন, কারণ যান চলাচলও ব্যাহত হয়। ফলে ক্ষোভেরও শেষ ছিল না তাদের। খোলার দিন স্কুলটা বন্ধ রাখতে হলো শুধুমাত্র জলাবদ্ধতার জন্য। একটু বৃষ্টি হলে, আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, জোয়ারের পানি দিয়ে পুরো কলোনি তলায় গেছে। আমরা যখন সকালবেলা উঠছি তখন প্রায় হাঁটু সমান পানি ছিল। আমরা সকালবেলা গাড়ি ছিল, গাড়ি গ্যারেজে রেখে আসছি, তো আর যাওয়া হয় নাই। সরতে না পেরে কোথাও কোথাও বিকেল পর্যন্ত পানি আটকে থাকলেও কিছু এলাকায় দুপুর নাগাদ নেমে যায় পানি। সিটি কর্পোরেশনের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফলের কারণেই পানি নেমে গেছে দ্রুত। আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদের সকল বিভাগগুলো এটি সার্বক্ষণিক মনিটরিং এ ছিল, এবং যেখানে যেখানে নালা বা খালের মধ্যে জট সৃষ্টি হয়েছিল আমরা সেটি ইমিডিয়েটলি পরিষ্কার করা হয়েছে এবং খুব দ্রুত গতিতে আপনার পানিগুলো নেমে গিয়েছে। বন্দরনগরীর জলাবদ্ধতা নিরসনে বর্তমানে 4টি প্রকল্পের কাজ চলছে, যার ব্যয় 14,389 কোটি টাকা। এর মধ্যে খরচ হয়ে গেছে 10,408 কোটি টাকা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। বর্জ্যকে সম্পদে পরিণত করার স্বপ্ন এখন যশোর পৌরবাসীর জন্য গলার কাটা। 2018 সালে চালু হওয়া দেশের প্রথম সমন্বিত বর্জ্য প্ল্যান্টটি সঠিক পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়েছে। এতে শহরের অলিগলিতে জমছে বর্জ্য, দুর্গন্ধ আর নোংরা পানিতে স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। চারিদিকে আবর্জনার পাহাড়, বাতাসে তীব্র দুর্গন্ধ। যশোর নড়াইল মহাসড়কের হামিদপুরে এমন অস্বাস্থ্যকর পরিবেশ মানুষের নিত্যদিনের সঙ্গী। 2018 সালে শহরতলির ঝুমঝুমপুরে 13.25 একর জমিতে নির্মাণ করা হয় দেশের প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। পরিকল্পনা ছিল বাসাবাড়ির বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি হবে জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ। এখন সীমিত পরিসরে জৈব সার উৎপাদন হলেও থমকে আছে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন। দুর্গন্ধে চলাফেরা করা যায় না, ময়লা ফেলার জায়গা নেই, ময়লা নেওয়ার লোক নেই, এই রকম একটা অবস্থা। তাহলে এত টাকা ব্যয় করে এই প্রকল্প করার প্রয়োজন ছিল কি? এখানে ব্যক্তি মালিকানার, এখানে পরিবেশ দূষণের জন্য ময়লা ফেলে যাচ্ছে বছরের পর বছর। 2022 সালে 20 বছরের জন্য প্ল্যান্টটির দায়িত্ব পায় দ্য এস্কেট লিমিটেড। তারপরও বদলায়নি ভাগ্য, উল্টো দুর্গন্ধ আর নোংরা পানি ছড়িয়ে পড়ায় বেড়েছে দুর্ভোগ। ময়লা যে পানি টানি আসে সব ভিতরে জমে পেশে এলাকার মধ্যে সব পানি চলে যায়। পুকুরে যে এত দুর্গন্ধ বেরোয়, পানি পচা পানি। এই পানি মনে করেন এই পাশে আসে, আইসে এলাকার মধ্যে ঢোকে, পায়ে লাগলে চুলকনি পাছড়া হয়। সেগ্রিগেশন মেশিন না থাকার কারণে আমরা যে ময়লা আসে থেকে 20 থেকে 30% সেগ্রিগেশন করতে পারি। যদিও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও পৌর কর্তৃপক্ষের দাবি, বর্জ্য প্ল্যান্টটির গতি ফেরাতে নেওয়া হবে উদ্যোগ। থার্ড পার্টি আসলে যে হিসেবে চালানোর কথা ছিল ওভাবে কিছুটা তাদেরও ব্যর্থতার কারণে আজকে প্ল্যান্টের একটু
এই অবস্থায় চলে আসছে। যারা এই প্রকল্প বানিয়েছে এবং যারা এটা রেডি করে দিয়েছে, এটা কেন ফেল করেছে সবকিছু অ্যানালাইসিস করে প্রয়োজন হলে এত বড় একটি পরিবেশ বান্ধব প্রকল্পকে পরিবেশের জন্য কেন তারা ক্ষতির মুখে ফেললো, এটার জন্য তাদের জবাবদিহির আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 50 কোটি টাকা খরচে নির্মাণ করা হয় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি, কিন্তু এতদিনে কেবল জৈব সার বিক্রি করে পৌরসভা পেয়েছে 15 লাখ টাকা। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।